হ্যালো বন্ধুরা, সায়েন্স উইথ ক্লারিটি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই চ্যানেলে আমি পদার্থবিদ্যা তথা সায়েন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব এবং বিভিন্ন বিষয়ে তোমাদের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব। আগের দিন আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র সম্পর্কে বুঝিয়েছিলাম এবং কি করে একটা নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করা যেতে পারে সেটা আমি তোমাদের বলেছিলাম। তাহলে আমরা একটু রিভিশন করে নিই, কি পড়েছিলাম আমরা আগের দিন। তাহলে আমরা শিখেছিলাম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়। আমরা কি বলেছিলাম যে কোনো একটা বিন্দুতে যদি একক ধনাত্মক আধান থাকে, সেই একক ধনাত্মক আধানের উপর যে স্থির তাড়িতিক বলটা ক্রিয়াশীল হয় সেটাকেই বলে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র, যেটাকে আমরা ই দিয়ে লিখেছিলাম। যে এই +1 কুলম্ব আধানের উপর যে বলটা ক্রিয়াশীল হচ্ছে সেটাই হচ্ছে এই পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র। তাহলে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা বের করা মানেই হচ্ছে আমরা যেন ধরে নিতে পারি ওখানে +1 কুলম্ব আধান রাখা আছে এবং ওই +1 কুলম্বের ওপর অন্যখানে থাকা আধানরা টোটাল কতটা বল দিচ্ছে, টোটাল কতটা স্থির তাড়িতিক বল দিচ্ছে, সেটার ভ্যালুটাই হবে ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রের মান। এবং আমরা ভেক্টর যোগের মাধ্যমে তার ডিরেকশনটাও কত, এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কত ওই পয়েন্টে, সেটাও আমরা দেখতে পারি। তারপরে আমরা কি শিখেছিলাম যে উপরিপাতনের নীতিকে ব্যবহার করে কি করে নিরবিচ্ছিন্নভাবে যদি একটা আধান বণ্টিত হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান কি করে বের করা যেতে পারে সেটা আমরা দেখেছিলাম, বা তড়িৎ ক্ষেত্রটাকে ভেক্টরটাকে কি করে লেখা যেতে পারে সেটা আমরা দেখেছিলাম। যে আমরা একটা ধরেছিলাম এখানে একটা অল্প একটা অংশ, ছোট্ট একটা অংশ, ক্ষুদ্র অংশ আছে, যে এইভাবে লাইন বরাবর আধান বণ্টিত হয়ে আছে, সেই লাইনেরই একটা ছোট্ট অংশ ডিএল, তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে সেটাকে আমরা বের করেছিলাম এবং তার উপর ইন্টিগ্রেশন করার মাধ্যমে উপরিপাতনের নীতিকে ব্যবহার করার মাধ্যমে একটা পয়েন্ট পি তে কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা আমরা বের করেছিলাম। এই ভেক্টরটাকে আমরা বলেছিলাম আর, এটাকে আমরা বলেছিলাম আর নট। তাহলে ই কে আমরা কিভাবে লিখেছিলাম এবং এটাকে আমরা বলেছিলাম আর ড্যাশ। তাহলে আমরা কিভাবে লিখেছিলাম যে ই ভেক্টর ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন ল্যামডা আর নট ডিএল বাই আর ড্যাশ কিউব ইন্টু আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর। সো এভাবে আমরা লিখেছিলাম ইন্টিগ্রেশনের মাধ্যমে এবং লাইন বরাবর আমরা ইন্টিগ্রেশন করেছিলাম। এই কার্ভটাকে বোঝাচ্ছি সি দিয়ে, আমরা যে কার্ভ বরাবর আমরা ইন্টিগ্রেশন করেছি এখানে। এই যে ল্যামডা আর নট, এটা কি নির্দেশ করছে? এটা নির্দেশ করছে আর নট অবস্থান ভেক্টরের ওই অবস্থানে আধান ঘনত্বটা কত, রৈখিক আধান ঘনত্বটা কত। এই আর নট কিন্তু ল্যামডার সাথে গুণ হয়ে নেই, এই আর নটটা জাস্ট নির্দেশ করছে একটা অবস্থান ভেক্টরকে। তাহলে এই পুরো জিনিসটা কি নির্দেশ করছে? এই পুরো জিনিসটা নির্দেশ করছে যে আর নট অবস্থান ভেক্টরের ওই অবস্থানে ল্যামডার ভ্যালুটা কত, আধান ঘনত্বটা কত, রৈখিক আধান ঘনত্বটা কত সেটা নির্ধারণ করছে। আর নট এখানে গুণ হয়ে নেই, আর নটটা জাস্ট ওই অবস্থানটাকে বোঝাচ্ছে। তাহলে এইভাবে আমরা লিখেছিলাম। সেইভাবে ক্ষেত্রীয় আধান বন্টনের ক্ষেত্রে যদি ক্ষেত্র জুড়ে আধান বন্টিত হয়ে থাকে সেই ক্ষেত্রে ই এর ভ্যালু কেমন হতে পারে সেটাকে আমরা দেখেছিলাম। যে ক্ষেত্রীয় আধান বন্টনের ক্ষেত্রে আমরা এটাকে সিগমা লিখতাম, যে ক্ষেত্র জুড়ে আধান বন্টনের ক্ষেত্রে রৈখিক আধান ঘনত্বের পরিবর্তে আমরা ক্ষেত্র আধান ঘনত্বকে ব্যবহার করতাম, এবং আয়তন জুড়ে যদি আধান বন্টিত হয়ে থাকতো তাহলে সেই ক্ষেত্রে ল্যামডার জায়গায় আমরা কি ব্যবহার করতাম, রোটাকে ব্যবহার করতাম। রোটাকে বলেছিলাম আমরা আয়তন আধান ঘনত্ব। তাহলে এইভাবে ল্যামডাকে যদি সিগমা রো দিয়ে রিপ্লেস করে দিই আমরা, যে ক্ষেত্র জুড়ে আধান বন্টনের ক্ষেত্রে আর আয়তন জুড়ে আধান বন্টনের ক্ষেত্রে, তাহলে ওই সব ক্ষেত্রে আমরা ইটা কেমন, ই ভেক্টরটা কেমন কোন একটা পয়েন্টে সেটা আমরা পেয়ে যেতাম। তাহলে এইটা আমরা শিখেছিলাম আগের দিন। তাহলে আস্তে আস্তে আমরা বিভিন্ন সিস্টেমের জন্য ওগুলোকে ইউজ করে কি করে তড়িৎ ক্ষেত্রের রাশিমালা লেখা যেতে পারে সেটা আমরা দেখব। আজকে আমি তোমাদের তড়িৎ বলরেখা এবং তড়িৎ দ্বিমেরু বোঝাবো এবং সেটা সম্পর্কে বিভিন্ন জিনিস আমরা ডিসকাশন করব। তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম বিষয় হবে তড়িৎ বলরেখা। তাহলে আজকে আমি প্রথমে তোমাদের কথা বলবো তড়িৎ বলরেখা নিয়ে। তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখাকে ইংরেজিতে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বলে। তাহলে তড়িৎ বলরেখা সম্পর্কে দেখি আমরা। তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা আমাদের সাহায্য করে
যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে বা ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রটা কতটা স্ট্রং সেটাকে বোঝাতে সাহায্য করে তড়িৎ বলরেখা। তাহলে কিভাবে এই দুটো জিনিস বোঝা যায়? তাহলে একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে, আর আরেকটা জিনিস হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতাটা কতটা, প্রাবল্য কতটা কোনো একটা পয়েন্টে। এই দুটো জিনিস বোঝাতে সাহায্য করে আমার তড়িৎ বলরেখা। কিরকম ভাবে? ধরো এরকম একটা তড়িৎ বলরেখা দেখানো হচ্ছে। তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হচ্ছে কিছু কাল্পনিক রেখা, যে রেখাগুলোর যে কোনো একটা বিন্দুতে যদি আমি স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা আমাকে ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে হবে সেটাকে বোঝাতে সাহায্য করে। ধরো এখানে আমি একটা পয়েন্ট নিলাম, এটা আমার এই রেখাটা একটা তড়িৎ বলরেখাকে নির্দেশ করছে। রেখা মানে ভেবো না যে এখানে শুধু সরল রেখাই হবে, রেখা মানে এখানে যে কোনো টাইপের সরল রেখা বা বক্ররেখাকে বোঝানো হচ্ছে। তাহলে এইরকম একটা রেখা দিয়ে, বক্ররেখা দিয়ে আমি তড়িৎ বলরেখাকে বোঝাচ্ছি, যার একটা পয়েন্ট আমি নিলাম পি। এই পি পয়েন্টে একটা স্পর্শক আমি আঁকলাম এবং স্পর্শকের এই অভিমুখটা দিয়ে আমি বোঝাচ্ছি যে পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়া করছে সেই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা হবে এই দিক বরাবর, এই স্পর্শকের দিক বরাবর, পি পয়েন্টে অঙ্কিত স্পর্শকের এই দিকটা বরাবর। তাহলে এইভাবে যদি আরেকটা পয়েন্ট নিতাম, ধরো এটা কিউ নিলাম, তাহলে এই কিউ পয়েন্টে যদি আমি স্পর্শক আঁকতাম এবং স্পর্শক এরকম অভিমুখ দিয়ে বোঝাতাম যে কিউ পয়েন্টে এই স্পর্শক বরাবর ক্রিয়া করছে কিউ পয়েন্টের তড়িৎ ক্ষেত্রটা। তাহলে তড়িৎ বলরেখা হচ্ছে কিছু কাল্পনিক রেখা, যে রেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে দেখো এগুলো আমি নোটে খুব সুন্দর করে লিখে রেখেছি। তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য কি সেগুলো আমি লিখে রেখেছি, সেটা আমি তোমাদের আমার নোট থেকে একটু বুঝিয়ে দিই, নোট থেকে দেখিয়ে দিই। এই নোটের যে লিস্ট বা পিডিএফ এর নোটের যে লিংক বা পিডিএফ এর যে লিংক সেটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখতে পারো, ডেসক্রিপশন থেকে লিংকের মাধ্যমে পিডিএফটাকে দেখতে পারো। তাহলে দেখি আমি পিডিএফ এ কি লিখেছি এটা সম্পর্কে। দেখো, তাহলে দেখো এখানে তড়িৎ বলরেখা সম্পর্কে লেখা আছে যে তড়িৎ বলরেখা হলো এমন কিছু কাল্পনিক রেখা যার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটাকে নির্দেশ করে। তাহলে তড়িৎ ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা এখানে প্রায় একই বলতে পারি। তাহলে সেইভাবে আমরা ধারণা করে বলছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখটাকে নির্দেশ করে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক। তাহলে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্য কি, যেগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো কি কি আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দুটো তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না। কেন? কারণ যদি ছেদ করতো তাহলে একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো আলাদা অভিমুখ হয়ে যেত, যেটা হয় না। কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বা তড়িৎ ক্ষেত্রের একটাই নির্দিষ্ট অভিমুখ থাকে। ঠিক আছে, দুটো আলাদা অভিমুখ হবে না, তাই দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না। ঠিক আছে, ছেদ করে না কারণ একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে দুটি পৃথক অভিমুখ থাকতে পারে না, তাই দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করে না। তারপরে কি বলছে এখানে সেকেন্ড পয়েন্টে বলছে যে দেখো তড়িৎ বলরেখাগুলি ঘন সন্নিবিষ্ট হলে ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি পায়। অবভিয়াসলি, ধরো আমি এখানে এরকম এঁকে দেখাচ্ছি। দেখো 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 এখানে একটা পয়েন্ট নিলাম পি পয়েন্ট, এখানে একটা পয়েন্ট নিলাম কিউ পয়েন্ট। দেখো পি পয়েন্টে তড়িৎ বলরেখাগুলি খুব কাছাকাছি আছে, ঘন সন্নিবিষ্ট হয়ে আছে। তাহলে তড়িৎ বলরেখাগুলি যদি একটা অঞ্চলে একাধিক থাকে তাহলে আমরা বলি ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেটা বেশি, তড়িৎ ক্ষেত্রটা স্ট্রং ওই পয়েন্টে। আর যে অঞ্চলে বলরেখাগুলি দূরে দূরে সরে থাকে বেশি, যে অঞ্চলে বলরেখাগুলির ঘনত্ব কম বা বলরেখাগুলি ঘন সন্নিবিষ্ট কম, সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য সেটা কম। তাহলে যেখানে ঘনসন্নিবিষ্ট যত বেশি সেই অঞ্চলে তড়িৎ প্রাবল্য তত বেশি হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে নির্গত হয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। এটা কেন বলা হচ্ছে আমি একটু বোঝাচ্ছি তোমাদের একটু পরে, এই ব্যাপারগুলো একটু দেখো পড়ে নিই, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি সব ব্যাপারগুলো। তড়িৎ বলরেখাগুলি সমান্তরাল আর সমদূরবর্তী হলে ওই অঞ্চলের তড়িৎ ক্ষেত্র সুষম হয়। এবং লাস্টে বলা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে কোনো বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল দিয়ে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমান হয়। তাহলে এই পয়েন্টগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই লাস্টের দিকের পয়েন্টগুলোতে কি বলা হয়েছে। দেখো আমি এটাকে আমার এখানে বোঝাই, তাহলে তোমরা ব্যাপারটা ভালো বুঝতে পারবে। তাহলে দেখো
কি বোঝানো হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে লাস্টের দিকে যে পয়েন্টগুলো বলা হল। তাহলে প্রথমে একদম লাস্ট পয়েন্টটা নিয়ে আমি কথা বলি, যে ধরো এখানে একটা পয়েন্ট বোঝানো হচ্ছে পি পয়েন্ট, এই পয়েন্টটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখে আছে, ধরো এই এরকম একটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখ এই অঞ্চলে এরকম, এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। আমি কি করলাম, এই অঞ্চলের এখানে পি এর কাছাকাছি ধরো পি পয়েন্টটাকে মিডিলে রেখে এইভাবে করি, তাহলে ব্যাপারটা আমরা ভালো বুঝতে পারবো। ধরো পি পয়েন্টটাকে এখানে নেওয়া হলো, তাহলে পি পয়েন্টটাকে মিডিলে রেখে আমি কি করলাম, এরকম একটা ক্ষেত্রফল নিলাম, এই ডি এ ক্ষেত্রফল নিলাম। তাহলে এই ডি এ ক্ষেত্রফল দিয়ে কতগুলি এরকম তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে, সেটা আমরা দেখছি। ধরো এন সংখ্যক তড়িৎ বলরেখা এই পি বিন্দু দিয়ে নির্গত হয়েছে, পি বিন্দুর চারদিকে যে ডি এ ক্ষেত্রফলটা নিয়েছি, সেই ডি এ ক্ষেত্রফল দিয়ে এন সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হয়েছে। তাহলে একক ক্ষেত্রফল দিয়ে কতগুলো বলরেখা নির্গত হয়েছে, এতগুলি বলরেখা নির্গত হয়েছে। তাহলে কোন বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল দিয়ে যতগুলি তড়িৎ বলরেখা নির্গত হয়, সেটা ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটাকে বুঝতে আমাদের সাহায্য করে। তাহলে কোন একটা বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল দিয়ে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রের মানকে নির্দেশ করে। ঠিক আছে, যত বেশি সংখ্যক বলরেখা একটা পয়েন্টে নির্গত হবে, আমরা বলবো ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র ওই পয়েন্টের তত বেশি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের লাস্ট পয়েন্টটা। তার আগে যে দুটো পয়েন্ট ছিল সেগুলো কেমন ছিল, সেগুলো এরকম ছিল, দেখো যে ধরো একটা অঞ্চলের তড়িৎ ক্ষেত্র সুষম। আচ্ছা, সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝায়? সুষম তড়িৎ ক্ষেত্র বলতে বোঝায় যদি কোনো একটা অঞ্চলের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান আর অভিমুখ একই দিকে হয়, একই হয়, তাহলে সেই অঞ্চলের তড়িৎ ক্ষেত্রকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। সেই সুষম তড়িৎ ক্ষেত্রকে এরকম সমান্তরাল কিছু সরল রেখা দিয়ে এবং সমদূরবর্তী কিছু সরল রেখা দিয়ে এরকম বোঝানো হয়। তড়িৎ বলরেখাগুলি যদি সমান্তরাল হয়, সমদূরবর্তী হয়, তাহলে আমরা বলি ওই অঞ্চলের তড়িৎ ক্ষেত্র হচ্ছে সুষম। তাহলে এখানে আমি কি বোঝাতে চাইছি, আমি বোঝাতে চাইছি এই অঞ্চলের তড়িৎ ক্ষেত্র হচ্ছে সুষম। এখানে যদি তুমি কয়েকটা পয়েন্ট নাও, পি পয়েন্ট, কিউ পয়েন্ট, আর পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান সমান এবং প্রত্যেকটা পয়েন্টেই তড়িৎ ক্ষেত্র একই দিকে ক্রিয়া করছে, প্রত্যেকটা পয়েন্টেই তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর ক্রিয়া করছে এবং প্রত্যেকটা পয়েন্টেই তড়িৎ ক্ষেত্রের মান সমান। তাহলে তড়িৎ বলরেখা যদি সুষম হয়, সেই তড়িৎ বলরেখাকে আমরা কতগুলি সমান্তরাল এবং সমদূরবর্তী লাইনের মাধ্যমে বোঝাই। তাহলে এইভাবে দেখো তড়িৎ বলরেখা দিয়ে তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন প্রপার্টিকে আমরা বোঝাই কিন্তু। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি আমরা আরেকটা জিনিস, যেটা সেটা হচ্ছে তড়িৎ বলরেখা কিন্তু ধনাত্মক আধান থেকে নির্গত হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। কেন এই ব্যাপারটা হলো, ধরো আমি এখানে পজিটিভ চার্জ রাখলাম কিছু, কেন বলা হচ্ছে যে তড়িৎ বলরেখা ধনাত্মক আধান থেকে নির্গত হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়? কারণ দেখো, যদি আমি এই পয়েন্টে তড়িৎ বলরেখার ডিরেকশন কোন দিকে আছে সেটাকে বের করতে চাই, সেটাকে আমরা কি করে বের করতে পারি? তাহলে কোনো একটি পয়েন্টে তড়িৎ বলরেখার অভিমুখ বোঝাতে গেলে বা তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা কোন দিকে আছে সেটাকে বোঝাতে গেলে আমরা কি করব? তড়িৎ ক্ষেত্র নির্ণয় করার মানেই হচ্ছে ওই পয়েন্টে একক ধনাত্মক আধান রাখতে হবে। আমি +1 কুলম্ব রাখলাম, +1 কুলম্বের উপর বলটা কোন দিকে হচ্ছে এই পজিটিভ চার্জ দ্বারা সেটা আমি দেখব, যেদিকে বলটা হবে সেটাই হবে পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ। তাহলে এই প্লাস চার্জ, আমরা জানি এই +1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করবে কোন দিক বরাবর? বিকর্ষণ করবে এই দিক বরাবর বিকর্ষণ করবে। তাহলে পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? এই দিকে হবে। সেরকম ভাবে আমি যদি আরেকটা পয়েন্ট নিতাম কিউ, এই কিউ পয়েন্টের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো? এই দিকে হতো। এখানে যদি নিতাম একটা আর পয়েন্ট, তাহলে এই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো? এই দিক বরাবর হতো। তাহলে এই জন্য আমরা বলছি যে তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক চার্জ থেকে নির্গত হয় এবং ঋণাত্মক চার্জে গিয়ে শেষ হয়। এখানে কাছাকাছি তো কোনো ঋণাত্মক চার্জ নেই, তাই আমি এইভাবে দেখাচ্ছি। কিন্তু যদি এখানে ঋণাত্মক চার্জ থাকতো, তাহলে কেন বলা হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলি ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়? কারণ দেখো, এই ঋণাত্মক আধানের জন্য যদি আমি পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা কোন দিকে সেটাকে দেখতে চাইতাম, তাহলে তড়িৎ ক্ষেত্র কোনো একটা পয়েন্টে বের করা মানেই হচ্ছে ওই পয়েন্টে +1 কুলম্ব আধানকে আমরা রাখবো এবং সেই আধানের উপর কতটা বল ক্রিয়াশীল হচ্ছে, কোন দিকে ক্রিয়াশীল হচ্ছে, সেটাই ওই পয়েন্টের তড়িৎ ক্ষেত্রটাকে নির্দেশ করবে। তাহলে এই ঋণাত্মক আধান আমরা জানি এই +1 কুলম্ব কি করবে? আকর্ষণ করবে।
তাহলে এই যে আকর্ষণ করছে, এই দিকে আকর্ষণ করছে, তাই আমরা বলছি তড়িৎ বলরেখাগুলি ঋণাত্মক আধানে যেন প্রবেশ করছে বা ঋণাত্মক আধানে গিয়ে শেষ হচ্ছে। এই এই কিউ পয়েন্ট যদি নিতাম, কিউ পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হতো? এই দিক বরাবর হতো। তাহলে এই লাইনগুলোই, এই লাইনটা আমাকে কি বোঝাবে? যে তড়িৎ বলরেখাটা কেমন এই ঋণাত্মক আধানের ক্ষেত্রে সেটাকে বোঝাচ্ছে। তাহলে তড়িৎ বলরেখা হচ্ছে কিছু কাল্পনিক রেখা, যে রেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করে। তাহলে আমরা এখন দেখব কি করে ধনাত্মক আধান, ঋণাত্মক আধান বা দুটো সমজাতীয় আধান কাছাকাছি থাকলে বা বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলিকে এঁকে আমরা দেখাতে পারি। এগুলো কোথায় আমাদের সাহায্য করবে? বিভিন্ন কোয়েশ্চেন আমাদের এরকম ছবি দেওয়া থাকতে পারে, সেখান থেকে কিছু ইনফরমেশন বের করার জন্য বা কিছু অঙ্ককে করার জন্য আমরা ওই ছবিটাকে অ্যানালাইসিস করব। সেই ছবিকে বুঝতে আমাদের সাহায্য করবে এই সব আমাদের আইডিয়াগুলো যেটা আজকে আমরা পড়ছি। তাহলে দেখি এগুলো সম্পর্কে আমি নোটে ভালো করে ছবি এঁকে রেখেছি তোমাদের, তোমরা এখান থেকে দেখলে আরো ভালো বুঝতে পারবে। দেখো এখানে কি এঁকেছি আমি, যে বিভিন্ন সংস্থার ক্ষেত্রে তড়িৎ বলরেখার ছবি আমি এঁকেছি। তাহলে দেখো ধনাত্মক আধানের ক্ষেত্রে কি দেখানো হয়েছে? ধনাত্মক আধানের ক্ষেত্রে আমি দেখিয়েছি যে তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে বেরিয়ে বাইরে নির্গত হয়ে যাচ্ছে এবং অসীমে যেন নেগেটিভ আধান আছে তার দিকে যাত্রা করছে সে। তাহলে তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে নির্গত হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। কাছাকাছি তো কোনো ঋণাত্মক আধান নেই এখানে, তাই ও সব বাইরে নির্গত হয়ে যাচ্ছে তড়িৎ বলরেখাগুলি। এখানে যদি আমি +1 কুলম্ব আধান রাখতাম, তার সেই +1 কুলম্ব আধানকে এই প্লাস চার্জটা বিকর্ষণ করতো এই দিক বরাবর। তাহলে সব ক্ষেত্রে এরকম কোন দিকে বিকর্ষণ হচ্ছে সেই হিসেবে তড়িৎ বলরেখার অভিমুখটাকে বোঝানো হয়। তাহলে সেরকম ভাবে ঋণাত্মক আধানের ক্ষেত্রে কি হবে? ঋণাত্মক আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলি ঋণাত্মক আধানে ঢুকবে, কাছাকাছি কোনো তো ধনাত্মক আধান নেই, তাহলে এক দিক থেকে নির্গত হয়ে আরেক দিকে শেষ হওয়ার কোনো কোয়েশ্চেন নেই। ঋণাত্মক পজিটিভ চার্জ যেন বহু দূরে আছে, অসীম আছে, সেখান থেকে তড়িৎ বলরেখাগুলি এসে এই ঋণাত্মক আধানে এসে শেষ হচ্ছে। তাই তড়িৎ বলরেখাগুলি ঋণাত্মক আধানের ক্ষেত্রে এইভাবে দেখানো হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলি এর দিকে ঢুকছে। তাহলে তড়িৎ বলরেখাগুলি ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয় এবং ধনাত্মক আধান থেকে নির্গত হয়। দুটোই যদি পজিটিভ চার্জ কাছাকাছি থাকে তাহলে দেখো তড়িৎ বলরেখাগুলিকে কিভাবে দেখানো হয়েছে? এইভাবে দেখানো হয়েছে। কিভাবে দেখানো হয়েছে দেখো, এখান থেকে তড়িৎ বলরেখাগুলি বেরিয়ে দেখো এর দিকে না গিয়ে সরে যাচ্ছে। এই কথার মানে কি? দেখো এবার খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে এরা যেন একে অন্যকে কি করছে? বিকর্ষণ করছে, একজন যেন আরেকজনকে ঠেলছে। দেখো সেটা কত সুন্দরভাবে তড়িৎ বলরেখা দিয়ে বোঝানো হয়েছে যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এবং দেখো পজিটিভ চার্জ থেকে যে তড়িৎ বলরেখাগুলি বাইরে বেরিয়ে আসে সেটাকেও এখানে বোঝানো হয়েছে। তাহলে এইভাবে সমধর্মী আধানের ক্ষেত্রে পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলি যে নির্গত হয় এবং সমধর্মী চার্জ যে পরস্পরকে বিকর্ষণ করে সেটা এই ছবির মাধ্যমে, লাইনের মাধ্যমে বোঝানো হয়েছে, ডিরেকশনের মাধ্যমে বোঝানো হয়েছে। আচ্ছা, এই মাঝে ক্রসটা কি নির্দেশ করছে? মাঝে ক্রসটা নির্দেশ করছে যে ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান হবে 0। যদি এখানে আমি 10 কুলম্ব আধান রাখতাম, এখানেও যদি আমি 10 কুলম্ব আধান রাখতাম, তাহলে এই একদম মিডল পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান হতো 0। কেন? কারণ এই পয়েন্টে যদি তড়িৎ ক্ষেত্র বের করতে হয় তাহলে আমরা এই পয়েন্টে +1 কুলম্ব আধান রাখবো এবং সেই +1 কুলম্ব আধানের উপর এই +10 কুলম্ব কতটা বল দিচ্ছে সেটাকে আমরা দেখব। এই +10 কুলম্ব কতটা বল দিচ্ছে সেটাকে আমরা দেখব। এই বলগুলোর ডিরেকশন অপোজিট হতো এবং ইকুয়াল হতো, তারা একে অন্যকে ক্যান্সেল আউট করে দিয়ে এই পি পয়েন্টের যে লব্ধি তড়িৎ ক্ষেত্র সেই লব্ধি তড়িৎ ক্ষেত্রটাকে 0 করে দিত। তাই পি পয়েন্টের টোটাল তড়িৎ ক্ষেত্রের মান হয়ে যেত 0। তাহলে সেই জন্য এখানে এরকম দিয়ে বোঝানো হচ্ছে যে এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান হবে 0। যদি এরকমটা হতো তাহলে কোথায় হতো? যে কোন পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান 0 হতো? যদি এটা +10 কুলম্ব হতো, এটা যদি 5 কুলম্ব হতো, তাহলে কি একদম মিডিলে কি তড়িৎ ক্ষেত্রের মান 0 হতো? না, তখন তড়িৎ ক্ষেত্রের মান 0 হতো কোথায়? তখন তড়িৎ ক্ষেত্রের মান 0 হতো এরকম একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান 0 হতো। তার মানে দুটো যদি সমধর্মী চার্জ হয় তাহলে মিডিলের কোন একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান হয় 0। মিডিলের কোন একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান হয় 0 যদি সমধর্মী চার্জ হয়। দুটো যদি একদম সেম ভ্যালুর হয় তাহলে একদম মিডিল পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে। ঠিক আছে? তাহলে এটা এখানে দুটোই পজিটিভ আধান দেখানো আছে, আমি ধরে নিয়েছি দুটো আধানই যেন সমান মানের। তাহলে সেই ক্ষেত্রে তারা কিভাবে একে অন্যকে বিকর্ষণ করবে, কোথায় তড়িৎ ক্ষেত্রের মান 0 হবে সেটাকে আমি দেখিয়েছি। সেরকম ভাবে দুটো চার্জ যদি নেগেটিভ হয়, সমান মানের নেগেটিভ চার্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ
বলরেখাগুলিকে কিভাবে দেখানো হয় সেটাও দেখো ছবিতে বোঝানো হয়েছে। এখানেও বোঝানো হচ্ছে এই দুটো তড়িৎ বলরেখা পরস্পরকে কি করছে, বিকর্ষণ করছে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এবং ঋণাত্মক বলে দেখো তড়িৎ বলরেখাগুলি কিন্তু এই চার্জে ঢুকছে, ঠিক আছে, দেখেছো যে তাহলে আমি যেটা বলেছিলাম যে তড়িৎ বলরেখাগুলি ঋণাত্মক আধানে প্রবেশ করে, পজিটিভ আধান থেকে বেরিয়ে যায়, নির্গত হয়ে যায়। তাহলে এখানেও দেখো মিডিলে সমধর্মী চার্জের মধ্যবর্তী কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান কিন্তু 0 হয়। এখানে দুটো চার্জ সমান মানের বলে আমি বোঝাচ্ছি যে একদম মিডিল পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের মান 0 হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বিপরীতধর্মী আধানের ক্ষেত্রে কি করে তড়িৎ বলরেখাগুলিকে দেখানো হয় দেখো, এখানে বোঝানো হচ্ছে যে একটা চার্জ আমার পজিটিভ, একটা চার্জ আমার নেগেটিভ। এবার দেখো তড়িৎ বলরেখাগুলি কিন্তু পজিটিভ চার্জ থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে নেগেটিভ চার্জে গিয়ে শেষ হয়েছে, যেটা আমরা পড়েছিলাম যে তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে নির্গত হয় এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়। দেখো তড়িৎ বলরেখাগুলি ধনাত্মক আধান থেকে বেরোচ্ছে এবং ঋণাত্মক আধানে গিয়ে শেষ হচ্ছে। তাহলে এইভাবে জিনিসটাকে আমরা কিন্তু বুঝিয়েছি, তড়িৎ বলরেখাগুলিকে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে আমরা এঁকে দেখিয়েছি এখানে। তাহলে আশা করি ব্যাপারটা তোমাদের পরিষ্কার হয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রকে কিভাবে বোঝানো হয় আমরা বলেছিলাম, সুষম তড়িৎ ক্ষেত্রকে কতগুলি সমান্তরাল এবং সমদূরবর্তী লাইনের মাধ্যমে বোঝানো হয়। তাহলে যদি কোনো অঞ্চলে এইভাবে দেখানো হয় তাহলে সেটাকে বোঝানো হয় যে তড়িৎ বলরেখাগুলি ওই অঞ্চলে সুষমভাবে ক্রিয়া করছে, ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে সুষম, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে দেখো সেটাই বোঝানো হচ্ছে যে এইখানে এখানে প্রচুর পজিটিভ চার্জ আছে, এখানে প্রচুর নেগেটিভ চার্জ আছে, এবং এই অঞ্চলের যে আধান ঘনত্ব আর এই অঞ্চলের আধান ঘনত্ব একই। যদি এরকম একই আধান ঘনত্বের দুটি অঞ্চল কিছু দূরে থাকে পরস্পর থেকে, তাহলে সেই অঞ্চলের মিডিলের প্রত্যেকটা পয়েন্টে, এই পি পয়েন্ট, কিউ পয়েন্ট, আর পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান সমান হবে এবং তড়িৎ ক্ষেত্রের অভিমুখও সমান হবে। সেটাই দেখো ছবিতে দেখানো হয়েছে যে কিছু সমদূরবর্তী সমান্তরাল লাইনের মাধ্যমে দেখানো হচ্ছে যে এই ভেতরের প্রত্যেকটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মান আর অভিমুখ একই। এই পাশের দিকে একদম শেষের দিকে কিছু এই অঞ্চলগুলিতে তড়িৎ ক্ষেত্রটা একটু অসম হয়ে গেছে, তাই ওখানে দেখো একটু এরকম বক্ররেখা দিয়ে বোঝানো হয়েছে যে ওইখানে তড়িৎ ক্ষেত্রগুলো একটু অসম হয়ে গেছে, মিডিলে তড়িৎ ক্ষেত্রটা সুষম। তাহলে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে কি কি গুরুত্বপূর্ণ ধারণা বা তড়িৎ তড়িৎ বলরেখার কি কি গুরুত্বপূর্ণ ধারণা আছে, কি কি তার বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আমি এখানে দেখো ডিসকাশন করলাম। কি করে তড়িৎ বলরেখার সাহায্যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র অঞ্চলকে বোঝানো যেতে পারে সেটাও আমি তোমাদের শেখালাম, এবং কি করে স্ট্রং ইলেকট্রিক ফিল্ডকে দেখানো যেতে পারে কোনো একটা পয়েন্টের তড়িৎ বলরেখার সাহায্যে সেটা আমি তোমাদের বোঝালাম। তাহলে এই পয়েন্টগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপরের আমাদের আইডিয়াতে চলে যাই আমরা, এরপরের আমাদের আলোচনাতে চলে যাই। এরপরে আমরা তড়িৎ দ্বিমেরু নিয়ে পড়বো, সেটা আমরা এখন দেখব। তাহলে তড়িৎ দ্বিমেরু আমরা পড়বো, শুধু তড়িৎ দ্বিমেরু পড়বো না, তড়িৎ দ্বিমেরুর জন্য আমরা একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডকেও বের করব। তাহলে তড়িৎ দ্বিমেরু কি এবং তড়িৎ দ্বিমেরুর জন্য কি করে বিভিন্ন পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করা যেতে পারে সেটা আমি তোমাদের বলছি। দেখো তাহলে দেখো এগুলো আমি লিখে লিখে পড়াই তোমাদের, তোমরাও আমাদের সাথে লিখতে থাকো, নোট করতে থাকো, তাহলে ভালো হবে। তাহলে এটা হলো তড়িৎ বলরেখা। এরপরে আমি তোমাদের পড়াবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে দেখো এরপরে আমি যেটা বলছি সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এটাকে ইংরেজিতে বলে ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু। এটা ক্লাস 11-এ তোমরা হয়তো একটু পড়েছো কেমিস্ট্রিতে তড়িৎ দ্বিমেরু, সেটা নিয়ে আমরা এখন পড়বো। সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল সম্পর্কে আমরা পড়বো। তাহলে ইলেকট্রিক ডাইপোল কি করে তৈরি হয়? সমমানের ধনাত্মক এবং ঋণাত্মক আধান ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে, দেখো এখানে ধরো সমমানের ধনাত্মক আর ঋণাত্মক আধান ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে যে সংস্থা গঠন করে এটাকেই বলছি আমরা তড়িৎ দ্বিমেরু। তাহলে এই যে আমি দেখাচ্ছি সমমানের ধনাত্মক আর ঋণাত্মক আধান, এটা ধরো -5 কুলম, এটা ধরো +5 কুলম, তাহলে এরা একটু দূরত্বে অবস্থান করে, এখানে ধরো আমি ডি দূরত্ব বলছি, ডি দূরত্বে অবস্থান করে যে সংস্থাটা তৈরি করেছে এটাকেই আমরা বলবো, এই পুরো সংস্থাটাকেই বলবো আমরা তড়িৎ দ্বিমেরু। এবং আমি দেখাচ্ছি এই তড়িৎ দ্বিমেরুটা এখানে এক্স অক্ষ বরাবর যেন অবস্থান করছে, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যে ডি এটা খুবই অল্প, খুবই কম, খুবই ছোট, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু, যে সমমানের ধনাত্মক এবং ঋণাত্মক আধান
ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে যে সংস্থা গঠন করে সেটাকেই বলে হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু। এটা কি করে তৈরি হয়? তোমরা দেখেছো কেমিস্ট্রিতে যে যখনই এরকম একটা জলের অণু আছে, সেই জলের অণুটা কিভাবে হয়েছে, ধরো এটা অক্সিজেন, এটা হাইড্রোজেন এখানে আছে, তাহলে অক্সিজেন আমরা জানি বেশি তড়িৎ ঋণাত্মক, সে একটু চার্জকে নিজের দিকে বেশি মাত্রায় টেনে নিয়ে যেন একটু নেগেটিভ চার্জ প্রাপ্ত হচ্ছে, এবং এখানে পজিটিভ চার্জ প্রাপ্ত হয়েছে, এটা যেন পজিটিভ চার্জ প্রাপ্ত হয়েছে। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর অভিমুখটাকে কোন দিকে দেখানো হয়? তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হয় এই নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে, নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। এইভাবে আমরা বলি ফিজিক্সে যে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হয় নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে দেখো এদিকে একটা তড়িৎ দ্বিমেরু কাজ করছে, এদিকে একটা তড়িৎ দ্বিমেরু কাজ করছে, এই দুটোর যোগফলই হবে টোটাল কতটা তড়িৎ দ্বিমেরু হবে এই অণুটার ক্ষেত্রে সেইটা। তার দুটো ভেক্টরের লব্ধি করলে কি হবে? এটাকে যদি বলি একটা p1 ভেক্টর, এটাকে যদি বলি p2 ভেক্টর, তাহলে এদের লব্ধি কি হবে? টোটাল। এইভাবে আমরা বোঝাই। তাহলে এই যে জল হচ্ছে একটা অণু যার একটা কিন্তু তড়িৎ দ্বিমেরুর মান আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে আমি বলবো, এই যে পি গুলো আমি লিখেছি এটা দিয়ে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে। সেইটা যে অণুর থাকবে সেই অণুকেই বলি আমরা ধ্রুবীয় অণু, মানে তার একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে। যে অণুর তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে সেটাকেই বলে ধ্রুবীয় অণু। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে তড়িৎ দ্বিমেরুর যে স্ট্রেংথ এবং অভিমুখ সেটাকে বোঝাতে যে রাশিটা ব্যবহৃত হয় সেটাকেই বলে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। দেখো একটা জিনিস খেয়াল করে যে তড়িৎ দ্বিমেরুর টোটাল চার্জ কত, মোট আধান কত? মোট আধান দেখো এখানে মাইনাস কিউ আছে, এখানে প্লাস কিউ আছে, তাহলে অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে? তড়িৎ দ্বিমেরুর একদম টোটাল আধান হয়ে যাচ্ছে 0, এবং এই মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব খুবই কম। কিন্তু তড়িৎ দ্বিমেরুর আধান বলতে নর্মালি আমরা শুধু এই পজিটিভ আধানটাকে বোঝাই। যদি তোমাকে বলে যে একটা তড়িৎ দ্বিমেরুর আধান কত, তুমি শুধু তার পজিটিভ আধানটাকে বলবে। তার মানে তোমাকে যদি এখানে জিজ্ঞাসা করা হয় এই তড়িৎ দ্বিমেরুর আধান কত, তুমি বলবে কিউ কুলম্ব। তুমি তুমি বলবে এই তড়িৎ দ্বিমেরুর আধান হচ্ছে কিউ কুলম্ব। অ্যাকচুয়ালি টোটাল চার্জ কিন্তু 0 তড়িৎ দ্বিমেরুর, কিন্তু যখনই আমরা বলি তড়িৎ দ্বিমেরুর আধান কত, তখন আমরা বলি ওই পজিটিভ আধানটাকে বোঝাই তড়িৎ দ্বিমেরুর আধান বলতে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে কি করে লেখা হয়? তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে এমন একটা ভৌত রাশি যেটা তড়িৎ দ্বিমেরুর স্ট্রেংথ, তীব্রতা এবং তড়িৎ দ্বিমেরুর অভিমুখটাকে বোঝাতে আমাদের সাহায্য করে। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে কি বোঝায়? তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে বোঝায় যে তড়িৎ দ্বিমেরুর আধান এবং ওই সমমানের ধনাত্মক আর ঋণাত্মক আধানের যে মধ্যবর্তী দূরত্ব, এই দুয়ের যে গুণফল, এইটাই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানকে নির্দেশ করে। তাহলে এই পি হচ্ছে এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। পি ভেক্টরটা দিয়ে আমি কি বোঝাচ্ছি? যে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে বোঝাচ্ছি। সো পি দিয়ে বোঝানো হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামককে। তাহলে এটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির একটা অভিমুখ থাকে, ডিরেকশন থাকে। এখানে ডিরেকশনটা কোন দিকে হবে? এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা হবে এই এক্স অক্ষ বরাবর। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা কোন দিকে হবে? এক্স অক্ষ বরাবর। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা ক্রিয়া করে তড়িৎ দ্বিমেরুর ঋণাত্মক আধান থেকে পজিটিভ আধানের দিকে, তাহলে এই দিকে বরাবর ক্রিয়া করবে আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কোন দিকে ক্রিয়া করে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা ক্রিয়া করে ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে তড়িৎ দ্বিমেরু। এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত হয়? মান হয় হচ্ছে তড়িৎ দ্বিমেরুর আধান, মানে ওই পজিটিভ আধানটা তড়িৎ দ্বিমেরুর, ইনটু ওই ঋণাত্মক আর ধনাত্মক আধানের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বের যে গুণফল, এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরুর মানকে নির্দেশ করে। আর এই এখানে এই আই ক্যাপ দিয়ে আমি কি বোঝাচ্ছি? ডিরেকশনটা বোঝাচ্ছি যে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে এখানে ক্রিয়া করছে। যেহেতু আমি তড়িৎ দ্বিমেরুটাকে এখানে এক্স অক্ষ বরাবর রেখেছিলাম, এইভাবে ছবি দেখে বোঝা যাচ্ছে তড়িৎ দ্বিমেরুর ডিরেকশনটা হবে এখানে পজিটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে এইভাবে আমি বুঝিয়েছি এখানে ব্যাপারটা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে আমি লিখেছি। এখন আমি দেখাবো যে তড়িৎ দ্বিমেরুর জন্য এবার এর মান কত হতে পারে তড়িৎ দ্বিমেরু ভ্রামকে? কুলম্ব ইন্টু মিটার, কারণ কিউ এর একক হচ্ছে কুলম্ব আর ডি মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসআই একক মিটার। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে এসআই একক সেটা হবে কুলম্ব ইন্টু মিটার। এবার আমি দেখাবো যে তড়িৎ দ্বিমেরুর জন্য কিভাবে বিভিন্ন পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করা যেতে পারে সেটাকে আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে ধরো একটা তড়িৎ দ্বিমেরু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, সেই তড়িৎ দ্বিমেরুর বিভিন্ন পজিশন হয়। যেরকম ধরো এটা একটা তড়িৎ দ্বিমেরু, এখানে
নেগেটিভ আর সমমানের পজিটিভ চার্জ ক্ষুদ্র দূরত্ব থেকে একটা তড়িৎদ্বিমেরুর সংস্থা তৈরি করেছে। এই তড়িৎদ্বিমেরু বরাবর যদি একটা পয়েন্ট আমি নিই, সেই পয়েন্টটাকে আমরা বলবো এই তড়িৎদ্বিমেরুর অক্ষ বরাবর যদি কোনো পয়েন্ট থাকে, এটা হচ্ছে তড়িৎদ্বিমেরুর অক্ষ, বা তড়িৎদ্বিমেরু বরাবর যদি কোনো একটা পয়েন্ট হয় সেটাকে বলে তড়িৎদ্বিমেরুর অক্ষস্থিত অবস্থান। এটা হচ্ছে তড়িৎদ্বিমেরুর অক্ষ। আর এই পিটা কি হবে? তড়িৎদ্বিমেরুর অক্ষ বরাবর একটা অবস্থান, তাহলে এটা হবে তড়িৎদ্বিমেরুর অক্ষস্থিত অবস্থান। আবার তড়িৎদ্বিমেরুর এই যে তড়িৎদ্বিমেরুটা, এর যদি আমি একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, তাহলে এর ওপরে যদি একটা পয়েন্ট নিই, এটাকে বলা হবে তড়িৎদ্বিমেরুর রম্ব সমদ্বিখণ্ডকের উপস্থিত একটা পয়েন্ট। তাহলে এখানে এই পি পয়েন্টটা কোথায় আছে, বা এটাকে যদি আমি পি ড্যাশ লিখি, তাহলে এই পি ড্যাশটাকে বোঝানো হচ্ছে তড়িৎদ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপস্থিত একটা অবস্থান। তাহলে এই দুটো আমরা বের করবো, এই দুটো অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মান কেমন সেটা আমরা আগে বের করব। কার জন্য? এই তড়িৎদ্বিমেরুটার জন্য। যে তড়িৎদ্বিমেরুর অক্ষস্থিত একটা অবস্থানে তড়িৎদ্বিমেরু ভ্রামকের মান কত, আর তড়িৎদ্বিমেরুর বিষুব অবস্থানে বা লম্ব সমদ্বিখণ্ডকের উপস্থিত একটা অবস্থানে তড়িৎদ্বিমেরুর জন্য যে তড়িৎ ক্ষেত্রের মানটা কেমন সেটাকে আমরা বের করবো এখন। তাহলে দুটোকে আমরা বের করি একটা একটা করে। তাহলে প্রথমে আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে তড়িৎদ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্রেরটাকে কি করে বের করা যেতে পারে সেটা আমি দেখব। তাহলে প্রথমে আমি আজকে পড়াবো সেটা হচ্ছে তড়িৎদ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্র। সরি, তড়িৎদ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্রটা কেমন হয় সেটা আমরা দেখব প্রথমে। সো অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্র, ইংলিশে এটাকে বলে এন্ড অন পজিশন বা অ্যাক্সিয়াল পজিশন। সেই পজিশনে তড়িৎ ক্ষেত্রটা কতটা সেটা আমরা এখন দেখব। এটা দেখবে ইংলিশে আমাদের নোটে লেখা আছে এই টার্মগুলো আর কি, যে কোনটাকে কি বলে। ঠিক আছে, তাহলে এই তড়িৎদ্বিমেরুটা এখানে আমাদের আছে নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ ক্ষুদ্র দূরত্বে থেকে আমার যে সংস্থা গঠন করেছে সেটা আমাদের তড়িৎদ্বিমেরু। তাহলে এখানে প্লাস কিউ চার্জ আছে, এখানে মাইনাস কিউ চার্জ আছে, এই সিস্টেমটা আমাদের গঠিত হয়েছে। এই তড়িৎদ্বিমেরুটাকে আমি বলছি যে এক্স অক্ষ বরাবর যেন আছে, এই তড়িৎদ্বিমেরুটা আমার এক্স অক্ষ বরাবর আছে, এবং আমি এই অক্ষ বরাবর একটা পয়েন্ট পি, সেই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটা কত সেটা আমি বের করতে চাচ্ছি। এই মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যবর্তী একটা অবস্থান যেটাকে আমি মূলবিন্দু হিসেবে ধরছি, ও হিসেবে ধরছি, এবং এই যে দূরত্বটা, এই টোটাল দূরত্বটাকে আমরা এইভাবে লিখছি যেন এটা আমাদের এল, এটা আমাদের এল, বা তুমি দুটোকে ডি ডি করে বলতে পারো। দেখো আমি তোমাদের এখানে নোটে কি বলেছি আমি সেই হিসেবে তোমাদের এখানে বলছি। এখানে যদি আমি এল বলে থাকি তাহলে আমি এল বলছি, নাহলে আমি ডি বলছি। দেখো এখানে আমি তোমাদের কি বলেছি, দেখো এখানে দুটোকে ডিডি করে বলা আছে, তাহলে সেই হিসেবেই বলছি তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে দুটো মিক্সড আপ করে যখন পড়বে তোমরা। তাহলে দেখো এটাকে আমি বলছি ডি, এইটুকুকে ডি বলছি। দেখো ওপরের ছবিতে কিন্তু আমি টোটালটাকে ডি বলেছিলাম, তাই আমি লিখেছিলাম কিউ ইন্টু ডি, কিন্তু এখানে সেটা আমার সুবিধার্থে আমি কি করছি, এই অঞ্চলটাকে ভাগ ভাগ করে দিচ্ছি এরকমের ডিডি করে, যে এইটাকে আমি বলছি ডি আর তার মিডিলে একটা পয়েন্ট নিয়েছি আমি পি। এইভাবে করলে আমাদের একটা জায়গায় সুবিধা হবে, দেখবে কোথায় সুবিধা হয়, আমি সেটা আস্তে আস্তে পড়তে পড়তে বুঝতে পারবে। ঠিক আছে, এইভাবে যদি লিখি এখানে আমরা একটা জায়গায় সুবিধা পাবো। তাহলে এখন তড়িৎদ্বিমেরুর এই মাইনাস কিউ আর প্লাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত হয়ে গেল, ডি প্লাস ডি, দ্যাট ইজ 2d হয়ে গেল। আর এই ও থেকে অক্ষ বরাবর পি দূরত্বে একটা পয়েন্ট, সেই পি পয়েন্টে আমরা তড়িৎ ক্ষেত্রটাকে বের করব। তাহলে এই পি পয়েন্টটা কত দূরে আছে, আমি আর দূরে ধরছি। তাহলে ও থেকে তড়িৎদ্বিমেরুর অক্ষ বরাবর একটা পয়েন্ট পি, সেই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রটা কত সেটা আমি বের করতে চাচ্ছি। তাহলে কিভাবে আমরা সেটা বের করব, এখানে আমরা সেই উপরিপাতনের নীতি ব্যবহার করব। আমরা প্লাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে বের করব, মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে বের করব। দুটোকে যোগ করে দেখব পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমরা লিখব। তাহলে ও থেকে পি এর দূরত্ব কত আর, ও থেকে কিউ এর দূরত্ব কত ডি, তাহলে এই কিউ থেকে পি এর দূরত্ব কত, তাহলে আমি দুটো পয়েন্টকে লিখি এভাবে, যে একটা পয়েন্টকে আমি বলছি এ পয়েন্ট, একটা পয়েন্টকে বলছি আমি বি পয়েন্ট। তাহলে দেখো এইভাবে বলছি, এটাকে এ পয়েন্ট বলছি, এটাকে বি পয়েন্ট বলছি। তাহলে এই বিপি সমান কত, বিপি সমান হচ্ছে আমাদের আর মাইনাস ডি, আর এপি সমান কত আমাদের, এপি সমান হবে আর
প্লাস বি। ছবি দেখলেই দেখো বুঝতে পারবে পরিষ্কার করে এটা, যে ও থেকে মানে বি থেকে পি এর দূরত্ব হচ্ছে আর মাইনাস ডি, আর এ থেকে পি এর দূরত্ব হচ্ছে আর প্লাস ডি। মানে প্লাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের দূরত্ব হচ্ছে আর মাইনাস ডি, আর মাইনাস কিউ চার্জ থেকে পি পয়েন্টের দূরত্ব হচ্ছে আর প্লাস ডি। আচ্ছা, ভালো কথা। এবং এই তড়িৎ দ্বিমেরুটার যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা পি দিয়ে লিখি, পি ভেক্টর দিয়ে লিখি, তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কত হবে? আমি কি বলেছিলাম তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানটাকে কি করে লিখতে হয়? তড়িৎ দ্বিমেরুর আধান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। এখানে মধ্যবর্তী দূরত্ব কত? মাইনাস কিউ আর প্লাস কিউ এর 2d। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত হবে? তড়িৎ দ্বিমেরুর আধান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দুইয়ের গুণফল হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান। আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিকে হয়? ঋণাত্মক আধান থেকে। তড়িৎ দ্বিমেরু ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে। তাহলে কোন দিক বরাবর হবে? এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা কোন দিকে হবে? ঋণাত্মক থেকে ধনাত্মক আধানের দিকে। তাহলে কোন দিক বরাবর হচ্ছে? এক্স অক্ষ বরাবর হচ্ছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর হচ্ছে। এই দিক বরাবর হচ্ছে তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের যে অভিমুখটা, সেটা হবে এখানে এক্স অক্ষ বরাবর, এই দিক বরাবর। তাহলে আমরা বুঝতে পারছি যে ধনাত্মক এক্স অক্ষ বরাবর হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখটা এখানে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে কিউ ইন্টু টু ডি আই ক্যাপ, এটা হচ্ছে পি এর আমার ভেক্টরটা, পি ভেক্টরটা, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে দেখো আমরা কি করব, এই প্লাস কিউ আধানের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটাকে আমি বলছি এরকম ভাবে যে E1, এই E1 দিয়ে আমি বোঝাচ্ছি যে বি পয়েন্টে যে প্লাস কিউ আধান আছে তার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে। তাহলে সেই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা কিভাবে লিখবো? তড়িৎ ক্ষেত্রকে কি করে লেখে? তড়িৎ ক্ষেত্র মানেই হচ্ছে, ধরো এখানে কিউ চার্জ আছে, এই কিউ চার্জের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র তোমাকে সেটা বের করতে হবে। তড়িৎ ক্ষেত্র বের করা মানেই কি বলেছি, যে কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বের করা মানেই হচ্ছে ওই পয়েন্টে প্লাস 1 কুলম্ব চার্জ রাখতে হবে, সেই প্লাস 1 কুলম্বের উপর কতটা বল দিচ্ছে অন্য চার্জগুলো, সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই প্লাস কিউ কুলম্ব এই পি পয়েন্টে রাখা প্লাস 1 কুলম্বকে কত বল দেবে সেটা আমরা কুলম্বের সূত্র থেকে লিখতে পারি। সেই বলের মান কত হবে? কিউ বাই এই মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার, কিউ বাই আর স্কোয়ার, এরকমটা হবে যদি এই দূরত্বটা আর হতো। আর এখানে আমরা আগে 1/4πε লিখতাম। এইভাবে আমরা কুলম্বের সূত্র ব্যবহার করে একটা পয়েন্টের তড়িৎ ক্ষেত্র কতটা সেটাকে লিখতে পারি। তাহলে সেই জিনিসই আমি এখানে করব, যে বি পয়েন্টে রাখা যে কিউ চার্জ, সেটা পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে সেটা আমরা লিখতে পারি কুলম্বের সূত্রকে ব্যবহার করে। তাহলে পি পয়েন্টে যেন কত আছে? পি পয়েন্টে যেন প্লাস 1 কুলম্ব চার্জ আছে, সেই প্লাস 1 কুলম্ব চার্জকে এই বি পয়েন্টে রাখা কিউ আধানটা কতটা বল দেবে সেটা দেবে 1/4πε ইন্টু কিউ ইন্টু 1টা লিখছি না, তো কিউ ইন্টু 1 বাই কি হবে, বি থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব তার স্কোয়ার, এই পরিমাণ বলটা তোমাকে দেবে। এবং এই বলের অভিমুখটা কোন দিকে হবে? এখানে সোর্সকে, এখানে সোর্স হচ্ছে এই বি পয়েন্টে যে চার্জ আছে সেটা হচ্ছে আমার সোর্স, আর এখানে কি আছে? টেস্ট। তাহলে দেখো সোর্স আর টেস্ট কিন্তু সমধর্মী। তাহলে সোর্স এখানে টেস্টকে কি করছে? বিকর্ষণ করছে। তাই পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা হবে সেটা কোন দিকে হবে? বি থেকে পি এর দিকে। তাহলে বি থেকে পি এর দিকে কাজ করবে এই অভিমুখটা। সো বি থেকে পি এর দিকে কাজ করবে এখানে এরকম ভাবে। সো এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 1 বাই, এবার বিপি এর মান তো অলরেডি লিখে রেখেছি আর মাইনাস ডি, তাহলে সেটা যদি আমি এখানে বসাই তাহলে কত পাবো? 1/4πε ইন্টু কিউ বাই আর মাইনাস ডি তার হোল স্কোয়ার। আর ডিরেকশনটা কোন দিকে হবে? ডিরেকশনটা হবে বিপি ক্যাপ বরাবর। তাহলে এরকম ভাবে আমাদের হবে এখানে, ঠিক আছে? তো সেরকম ভাবে একইভাবে মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেটা আমরা লিখতে পারি। মাইনাস কিউ চার্জের জন্য পি পয়েন্টে যখন তড়িৎ ক্ষেত্র লিখবো তখন মাইনাস কিউ হয়ে যাবে আমার সোর্স, আর এখানে আমার এটা হবে টেস্ট। টেস্ট মানে এখানে প্লাস 1 কুলম্ব চার্জকে বোঝাচ্ছি। এই প্লাস 1 কুলম্বের উপর এ পয়েন্টে রাখা মাইনাস কিউ চার্জটা কতটা বল দেবে সেটাকে আমরা লিখবো। তাহলে সেইটাই হবে পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র, ওই বলটাই হবে পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র। তাহলে পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র কত হবে? এ পয়েন্টে রাখা মাইনাস কিউ চার্জের জন্য সেটা হবে 1/4πε। আমি আগের দিনও বলেছিলাম তোমাদের যে চার্জ যদি নেগেটিভ হয়ে যায় কুলম্বের সূত্রের সাথে সাথে মানে কিন্তু নেগেটিভ বসিয়ে দেবে না। কুলম্বের সূত্রকে বা তড়িৎ ক্ষেত্র যখন তুমি লিখবে ভেক্টর ফর্মে, তখন যখন কতটা বল হচ্ছে সেই বলটার ওখানে তুমি নেগেটিভ পজিটিভ কিছু বসাবে না। যদি চার্জ নেগেটিভও হয়ে যায় তাও তুমি পজিটিভ নেগেটিভ কিছু লিখবে না। তুমি লিখবে কোথায় পজিটিভ নেগেটিভ? ডিরেকশনের ভেতর লিখবে যে বলটা কি সোর্স থেকে টেস্টের দিকে কাজ করছে নাকি সোর্সের দিকে কাজ করছে বলটা টেস্ট থেকে। যদি সোর্স টেস্টকে আকর্ষণ করে তাহলে বলটা ক্রিয়া করবে টেস্ট থেকে সোর্সের দিকে, আর যদি সোর্স টেস্টকে বিকর্ষণ করে তাহলে বলটা ক্রিয়া করবে সোর্স থেকে টেস্টের দিকে। তাহলে এখানে নেগেটিভ কিউ, সোর্সে রাখা নেগেটিভ কিউ এই টেস্টের এখানে রাখা +1 কুলম্ব কি করছে? আকর্ষণ করছে।
তাহলে পি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র মাইনাস কিউবের জন্য কোন দিকে ক্রিয়া করছে? পি থেকে এর দিকে ক্রিয়া করছে, পি থেকে এর দিকে ক্রিয়া করছে। তাহলে দেখো এই জিনিসটাকে আমরা এভাবে না লিখে বিপি ক্যাপ না লিখে এইভাবে লিখলে আমাদের অনেক ইজি হবে। যদি আমি এখানে লিখি আই ক্যাপ, কারণ বিপি ক্যাপ মানে কি, কোন ডিরেকশনটাকে বোঝাচ্ছে? এটা এই এক্স অক্ষ বরাবর ডিরেকশনটাকে বোঝাচ্ছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর ডিরেকশনটাকে বোঝাচ্ছে। তাহলে সেভাবে লিখলে অনেক ইজি হবে এখানে, তাই আমি এখানে আই ক্যাপ লিখে দিলাম। তাহলে এই এই মাইনাস কিউ চার্জটা এই পি পয়েন্টে রাখা প্লাস ওয়ান কুলম্ব চার্জ কি করছে? আকর্ষণ করছে। সেই আকর্ষণটা কোন দিকে করছে? আকর্ষণটা করছে এই দিক বরাবর। এই দিক মানে কি, এক্স অক্ষের, পজিটিভ এক্স অক্ষের অপোজিট দিক বরাবর, তার মানে নেগেটিভ এক্স অক্ষ বরাবর আকর্ষণ করছে। তাহলে সোর্স এখানে টেস্টকে আকর্ষণ করছে। ওই যেখানে আকর্ষণ করছে সেখানে আমরা প্লাস মাইনাস কিছু না কিছু দেব, ঠিক আছে? ভেক্টরের ওখানে দেব, মানে ডিরেকশনের ওখানে দেব, মানের ওখানে কিন্তু দেব না। তাহলে এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? এই মাইনাস কিউ আর প্লাস ওয়ান কুলম্ব, এদের ভিতর ক্রিয়াশীল বল কত হবে? কিউ ইন্টু ওয়ান বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। এ থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব কত? এ পি তার স্কোয়ার। আর বলটা কাজ করবে কোন দিক বরাবর? নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে সেই জন্য আমি এখানে দেখো মাইনাস আই ক্যাপ বোঝাচ্ছি। আগেটা দেখো প্লাস আই ক্যাপ ছিল, এটা হয়ে গেছে মাইনাস আই ক্যাপ। এখানেই বোঝা যাচ্ছে যে কে আকর্ষণ করছে, কে বিকর্ষণ করছে। তুমি কখনো মানের ভেতর কিন্তু নেগেটিভ লিখবে না, তাহলে কিন্তু গন্ডগোল হবে। এখন হয়তো মনে হচ্ছে যে আমার এই নিয়মটা যেন বাজে, এটা বাজে নয়, এটাই অ্যাকুরেট নিয়ম, ঠিক আছে? এইভাবেই করবে, তাহলে কোনোদিনও কনফিউশন হবে না। মানে তুমি প্লাস মাইনাস কিছু দেবে না, কোথায় দেবে? এই ডিরেকশনের এখানে দেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে, তাহলে এখানে কতটা হবে? ই টু কতটা লিখবো আমরা? 1/4 পাই এপসাইলন কিউ বাই এপির মান কত? দেখো এপির মান উপরে আমি লিখে রেখেছি আর প্লাস ডি। তাহলে আমরা কি লিখবো? আর প্লাস ডি তার হোল স্কোয়ার ইন্টু কি হবে? মাইনাস আই ক্যাপ। তাহলে দেখো, তাহলে ই ওয়ান আর ই টু এই দুটো ভেক্টরকে যদি আমরা যোগ করি, তাহলে পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হবে? এই পুরো তড়িৎ দ্বিমেরুটার জন্য, মাইনাস কিউ আর প্লাস কিউ চার্জের জন্য টোটালটার জন্য পি পয়েন্টে কতটা তড়িৎ ক্ষেত্র হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হবে? সেটা হবে এই দুটো তড়িৎ ক্ষেত্রের যোগফল। তাহলে পি পয়েন্টে টোটাল কতটা তড়িৎ ক্ষেত্র হবে? সেটা হবে ই ওয়ান ই টু, এরা নিজেরা ছাড়া ছাড়া করে যে তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে পি পয়েন্টে, তার যোগফল। তাহলে সেই যোগফলটা যদি করি আমরা, ই ওয়ান ভেক্টরটাকে লিখি, ই ওয়ান ভেক্টরটা কত লেখা আছে এখানে? 1/4 পাই এপসাইলন ইন্টু কত লেখা আছে? কিউ বাই আর মাইনাস ডি তার হোল স্কোয়ার, এরকমটা লেখা আছে আই ক্যাপ। আর এই ই টুর এখানে একটা দেখো মাইনাস, যে এই মাইনাসটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এখানেই দিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো? 1/4 পাই এপসাইলন বাই কি হবে? কিউ বাই কি হবে? আর প্লাস ডি তার হোল স্কোয়ার ইন্টু আই ক্যাপ হয়ে যাবে এখানে। তাহলে যে জিনিসগুলো কমন নেওয়া যেতে পারে সেগুলোকে কমন নিই। তাহলে কমন নিয়ে আমরা কি লিখতে পারি? 1/4 পাই এপসাইলন ইন্টু কত হবে? কিউ, আচ্ছা কিউটাকে এভাবে লিখি, কিউ বাই এটা। সো কি হবে এখানে? 1/r মাইনাস ডি তার হোল স্কোয়ার মাইনাস হবে 1/r প্লাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এরকমটা এখানে তৈরি হবে। তাহলে এখানে কি হবে? ইন্টু আই ক্যাপ হবে। তাহলে ই এর মানটা কেমন হবে? সো দেখো এখানে কিউ/4 পাই এপসাইলন, এটা তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এরকমটা পাবে আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর উপরে হবে আর প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস ডি তার হোল স্কোয়ার, এরকমটা হবে। সো এটা ক্যালকুলেট করলে তুমি কি পাবে? উপরে পাবে 4r/d। তাহলে 4r/d ইন্টু আই ক্যাপ, তাহলে কি হবে উপরে? 1/4 পাই এপসাইলন এরকমটা হবে ইন্টু কি হবে? কিউ ইন্টু 4r/d ইন্টু কি হবে? আই ক্যাপ বাই কি হবে? আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার, এরকমটা হবে। এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/4 পাই এপসাইলন ইন্টু কি লিখতে পারি? কিউ ইন্টু 2d, কিউ ইন্টু 2d ইন্টু আই ক্যাপ, আলাদা আলাদা করে নিলাম আমরা। কিউ ইন্টু 2d ইন্টু আই ক্যাপ ইন্টু কি লিখতে পারি? আর, এইভাবে লিখতে পারি, ইন্টু 2। তাহলে 4কে আমি ভেঙে 2 ইন্টু 2 লিখলাম, আর কিউ এর এখানে কিউ ইন্টু 2d আই ক্যাপ লিখলাম। এভাবে কেন লিখলাম? দেখো আমরা একটা সুবিধা পাবো। কি সুবিধা পাবো? দেখো একটু পরে আমি বলছি। দেখো তাহলে কি সুবিধা পাবো? এই কিউ ইন্টু 2d আই ক্যাপ, এটা চেনা চেনা লাগছে আমাদের। কোথায় পড়েছিলাম আমরা? এই দেখো, এটা ছিল আমাদের এখানে, পি ছিল, এটা ছিল আমাদের এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক, সেইটাকে নির্দেশ করছে। পি ইজ ইকুয়াল টু কত ছিল? কিউ ইন্টু 2d ইন্টু আই ক্যাপ। তাহলে 2d কিউ ইন্টু আই ক্যাপ, এটা হচ্ছে আমাদের পি ভেক্টরটাকে নির্দেশ করছে। তাহলে এই কিউ ইন্টু 2d ইন্টু আই ক্যাপ এটা কি নির্দেশ করছে? পি ভেক্টরটাকে নির্দেশ করছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? যে 1/4 পাই এপসাইলন
টু, এই কিউ ইন্টু টু ডি আই ক্যাপ এটা কি নির্দেশ করছে, পি ভেক্টরটাকে নির্দেশ করছে, ইন্টু আর বাই কি হবে আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এরকমটা আমাদের হয়ে যাবে। দেখো তাহলে এইটাই আমাদের কি নির্দেশ করছে যে অক্ষস্থিত অবস্থানে তড়িৎ দ্বিমেরুর জন্য অক্ষস্থিত অবস্থানে তড়িৎ ক্ষেত্রের মানটাকে তড়িৎ ক্ষেত্রটা কেমন হবে, ঠিক আছে, সেটাকে নির্দেশ করছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইটা ক্রিয়া করছে কোন দিক বরাবর, এই রিলেশনটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। ইটা ক্রিয়া করছে কোন দিক বরাবর, ইটা ক্রিয়া করছে দেখো পি এর দিক বরাবর। এই ভালো করে দেখো, ইটা ক্রিয়া করছে কোন দিক বরাবর, পি যে অভিমুখে কাজ করছে সেই দিক বরাবর। তার মানে যদি মাইনাস কিউ আর প্লাস কিউ চার্জ কাছাকাছি থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করে, তাহলে এই তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর একটা পয়েন্ট যদি আমি নিই পি, সেই পি পয়েন্টে যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা হবে সেটা কোন দিক বরাবর হবে, সেটা তড়িৎ দ্বিমেরুর অভিমুখ বরাবর হবে। তড়িৎ দ্বিমেরুর ডিরেকশন কোন দিকে হয়, বা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা কোন দিকে হয়, নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে তড়িৎ দ্বিমেরুর হয়। সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের যে অভিমুখ সেই দিকে বরাবরই কাজ করবে ই ভেক্টরটা। তাহলে এটা কিন্তু খুবই মনে রাখার মতো বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয় মনে রাখার মতো, যে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন বরাবর। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, যে এই তড়িৎ দ্বিমেরুর অক্ষ বরাবর একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ বরাবর। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রেখো, অনেকখানি কিন্তু দরকার হবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে আমি আজকের আলোচনা দেখো কমপ্লিট করব। দেখো সেটা হচ্ছে কি, দেখো যদি সাধারণত কি হয়, এই যে একটা যেখানে তড়িৎ দ্বিমেরু তৈরি হয়, যে বলছি ঋণাত্মক আর ধনাত্মক আধান খুব ক্ষুদ্র দূরত্ব থেকে যে সংস্থা গঠন করে সেটাকে তড়িৎ দ্বিমেরু বলা হচ্ছে। কতটা ক্ষুদ্র দূরত্ব, খুবই ক্ষুদ্র দূরত্ব, কার তুলনায় খুবই ক্ষুদ্র দূরত্ব, যে পয়েন্টে তুমি তড়িৎ ক্ষেত্র বের করবে তার তুলনায় ডিটা খুবই কম, তার মানে আর এর থেকে ডি এখানে খুবই কম। তাই সাধারণত আমরা এরকম ভাবে এটাকে সহজ করে নিই যে আর যদি খুবই খুবই ছোট হয় কার তুলনায়, মানে বড় হয় ডি এর তুলনায়, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি, যদি ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান আর হয়, ডি যদি খুবই ছোট হয়, যে ক্ষুদ্র বলা হচ্ছে, আর এর তুলনায় যে পয়েন্টে তুমি তড়িৎ ক্ষেত্র বের করছো সেই যে দূরত্বটা তার তুলনায় দুটো চার্জের মধ্যবর্তী দূরত্ব সেটা অনেক অনেক কম, যদি এটা হয় ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান আর হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে আর স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাকে আমরা কি বলতে পারি, যদি ডি খুবই কম হয় তাহলে ডি এর স্কোয়ার আরো কম হয়ে যাবে, ধরো ডি হচ্ছে 0.001, তাহলে আমি যদি তার স্কোয়ার করি তাহলে কি হয়ে যাবে 0.0000 এরকম তোমার 1 হয়ে যাবে, এরকমটা হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আরো দেখো ছোট হয়ে যাচ্ছে, তার মানে আর অনেকটা বড় ডি এর থেকে, সেটাকেই বোঝানো হচ্ছে। তাহলে যদি এইরকম সিচুয়েশন হয় যে ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান যদি আর হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ডিটাকে আমি মানে ডিটাকে আমি বাদ দিয়ে দিতে পারি আর স্কোয়ারের তুলনায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার 4। তাহলে সেটা যদি আমরা লিখি তাহলে ইটা আমাদের কেমন হয়ে যাবে, ইটা আমাদের কেমন হয়ে যাবে দেখো, ইটা আমাদের এরকম হয়ে যাবে যে ই ভেক্টর সমান তুমি কি লিখতে পারো, যদি এই সিচুয়েশনটা হয় ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান আর হলে, ডি ইজ ভেরি ভেরি, এই দুটো লেস দ্যান দিয়ে বোঝানো হচ্ছে ডি খুবই ছোট আর এর তুলনায়, ডি ইজ ভেরি ভেরি লেস দ্যান আর হলে ই ভেক্টর সমান কি লেখা যায় 1/4 পাই এপসাইলন, তাহলে নিচে কি হয়ে গেছে আর টু দি পাওয়ার 4, উপরে একটা আর আছে, কাটাকাটি করে আমরা কত লিখতে পারি 2p বাই হচ্ছে আর কিউব, এরকমটা আমরা পাবো। এবং ই এর ডিরেকশনটা কোন দিকে হবে, পি বরাবর হবে, পি মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ বরাবর হবে। এই দুটো রিলেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। এরকম এবং আরেকটা জিনিস আমি বলছি দেখো, ই ভেক্টরটা ইটা কোন অবস্থানে, অক্ষস্থিত অবস্থানে, তাহলে অক্ষস্থিত অবস্থানে, কার অক্ষস্থিত অবস্থানে, তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে। কথাটা আমি লিখলাম না, তোমরা একটু লিখে নিও, যে তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অবস্থানে ই ইজ প্রপোর্শনাল টু কি হচ্ছে, নর্মালি আমরা দেখি যে কুলম্বের সূত্র থেকে কি দেখি, কুলম্বের সূত্র থেকে দেখি যে বলটা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এরকমটা হয়, কিন্তু দেখো এখানে ই যেটা কাজ করছে এটা কিন্তু আর কিউবের সাথে প্রপোর্শনাল, নিচে দেখো আর কিউব আছে, তাই বিভিন্ন পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করে যে অক্ষস্থিত অবস্থানে ই ইজ প্রপোর্শনাল টু কত হবে, ই ইজ প্রপোর্শনাল টু কিন্তু হবে আর কিউব, 1/r কিউবের সাথে প্রপোর্শনাল হবে, 1/r কিউবের সাথে প্রপোর্শনাল হবে, এটা মনে রাখা খুবই জরুরি এখানে। ঠিক আছে, যে এটা 1/r কিউবের সাথে প্রপোর্শনাল,
ঠিক আছে, এটা মনে রাখা খুবই খুবই জরুরি। এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করে যে অক্ষস্থিত অবস্থানে ইজ প্রপোর্শনাল টু কত, এ বি সি ডি চারটে অপশন তোমাকে দিয়ে দেবে, তখন একটা অপশনে দেখবে এরকম থাকবে ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব। অক্ষস্থিত অবস্থানে কিন্তু ই ইজ প্রপোর্শনাল টু, বা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে ইজ প্রপোর্শনাল টু কি হবে 1/r কিউব। যখনই বলবে তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের মানটা আর এর সাথে দূরত্বের সাথে কিভাবে ভ্যারি করছে, সেটা হবে প্রপোর্শনাল টু 1/r কিউব হবে, 1/r কিউব হবে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে দেখো এগুলো আমি নোটেও ভালো করে লিখে রেখেছি, তোমরা সেখান থেকে যদি কোথাও আটকে যাও সেখান থেকে দেখে তোমরা প্র্যাকটিস করবে, আমার ভিডিওটা দেখবে, তোমাদের আরো পরিষ্কার হবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এই ব্যাপারগুলো পরিষ্কার হলো। ঠিক আছে, আজকের আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। পরের দিন আমি এই তড়িৎ দ্বিমেরুরই অন্য ব্যাপার সম্পর্কে আরো আলোচনা করব। তাহলে আজকে আমি আমাদের আলোচনা এখানেই কমপ্লিট করছি। তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা এটাকে লাইক করতে পারো, তোমরা বিভিন্ন জনের কাছে শেয়ার করতে পারো, আমার চ্যানেল ভালো লাগলে সেটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা।